এখনকার পালাটা হবে 2 লক্ষ টাকার যৌতুক দিয়া নিজের স্ত্রীকে দেয় বিয়া। আরে প্রেমেরই বাজার জগতে বসাইলেন খুদা আজব কারবার, প্রীতের নাই ঘর বাড়ি রে। শোনেন ভাই দর্জনা, শোনেন সমাচার, বর্তমান জামানার পীড়িতের কারবার। সালাম নামে একটি ছেলে কি কাজ করিল, স্কুলেতে লেখাপড়া শুরু করিল। রহিমা নামে একজন সঙ্গীতার পাইল, প্রথম দেখা বন্ধু দুইজন মিলন হইয়া গেল। সালাম নামে একটা ছেলে, একই স্কুলে পড়ে আরেকটা মেয়ে রহিমা। প্রথম দিনের দেখাতেই তাদের দুজনের ভিতরে এমন একটা ভালোবাসা জমে গেল, কেউ কাউকে এক পলক না দেখলে থাকতে পারে না। সালাম বলতেছে, রহিমা আমি একটা গরিবের ছেলে আর তুমি একজন প্রতাপশালীর মেয়ে, তুমি যে ভালোবাসা আমার কাছে প্রস্তাব রাখলা এটা কোনোদিনই সম্ভব না। যদি তোমার গার্জিয়ান পক্ষ টের পায় তাহলে আমার গর্দানটা কেটে নিব। রহিমা কয়, বন্ধু আমার গার্জিয়ান যদি টের পায় তোমার গর্দান কাটতে পারবে না আমি যতক্ষণ থাকবো। তোমার লইয়া আমি হইব দেশান্তরী, তোমার গলায় মালা দিয়া হারিব গরবারি, গরবারি রে। এইভাবে ভালোবাসা জন্মিল দুইজনার, রাতদিন চলে শোনেন দুজনা। এইভাবে কতদিন যাইতে লাগিল, হঠাৎ করে গ্রামের লোক টের পাইয়া গেল সালামেরই সঙ্গে রহিমার কি কারবার। গ্রামের যত লোকজন ছিল পাইল বুঝিবার গে নাইতিকের ঘর বাড়ি রে। রহিমা কয়, অগ বন্ধু তোমার জানাই লোকে জানবার আগে আমরা কাবিন করি তাই। সালাম বলে, ও রহিমা তুমি কইও না, না জানাইয়া করলে বিয়া বদলাম থাকবে না। রহিমা কয়, কেন বন্ধু তুমি তো জানো না, গোপনে কি করলো কাবিন কেউ টের পাবো না রে। আগামী দিন আইসো সাইজা যাবো তোমায় লইয়া, উঠে দিয়া দুইজন মিলে করাই নদিয়া। সালামে কয়, জীবন গেল আমি তো পারবো না, আমার যে গার্জিয়ান আছে আমার বাঁচাইব না রে। রহিমা বলতেছে, সালাম তুমি যতই চেষ্টা করো না কেন প্রথম দেখাতে আমি তোমাকে আমার মন দিয়ে ফেলছি। রহিমার চোখের দিকে চাইয়া সালাম বলতেছে যে তুমি যে উত্তেজিত হয়েছ কাজে আমাদের প্রেম তো থাকবেই না, এমনকি উভয় পক্ষের মান সম্মান নষ্ট হয়ে যাবে। তুমি একটু ধৈর্য ধরো, আমিও তোমাকে ভালোবাসি, তবে এই স্কুলটা আমাদেরকে পাস করতে দাও। সালামের কথাটা রহিমা অনেক কষ্টের উপরে ধৈর্য ধরল। পাস করিয়া দুইজন তারা হাই স্কুলে যায়, হাই স্কুলে যাইয়া কোথা টাকা করো তাই। রহিমা বলতেছে, সালাম তোমার কথায় আমি অনেকদিন ধৈর্য ধরলাম, কিন্তু আজকের আমি কোনো কথা মানবো না। চলো আপাতত তুমি যদি আমার বিয়ার কাবিন নাও করো তবে আমরা চলো এই মসজিদের মধ্যে যাই। ভালো করে অজু বানাইয়া দুইজন
মসজিদের মধ্যে ঢুকলো। দুইটা আল্লাহর দরবারে হাত উঠাইয়া দুইজন উভয় উভয় আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে তারা বিবাহ বন্ধন আবদ্ধ হইল। আল্লাহ জানে তাদের আর কেউ দেখলো না, মসজিদে বিয়া পড়াইল তারাই তো দুইজন। এইভাবে রাত্রি কালটা চলিল, প্রেম সাগরে প্রেমের সাঁতার খেলতে লাগিল। যে যারে ভালোবাসে ভুলিতে পারে না, সালাম রহিমার ভালোবাসা অন্য কেউ জানে না। সব ধরনের কেসের জন্য আজই যোগাযোগ করুন গ্রামের যত লোকজন ছিল সালাম বন্ধুগণ। কিছু কিছু লোকে টের পাইল যখন রহিমার সঙ্গে সালামের ভালোবাসা। জমশেদ রেডি হাউস, গাড়িগান্ডা বাজার, জেলা জামালপুর। জ্ঞানী গুণী লোকে বলে এইটা হইব না, টের পাইলে রহিমার বাপে বরদান রাখবো না নাই পীড়িতের ঘর বাড়ি। এদের চলাফেরা কথাবার্তার মধ্যে গ্রামের কিছু কিছু লোক টের পাইল যে এদের ভিতরে বোধহয় ভালোবাসা হইতেছে। জ্ঞানী গুণী যারা টের পায় কইতেছে যদি এটা সত্যই বাস্তবে হয়, রহিমার গার্জিয়ান যে সত্য আর রহিমার যে চারজন ভাই আছে তারা বড় বড় অফিসার, এটা টের পাইলে তো এই ছেলেটার গরদান যাব। ছেলেটা যে বাড়িতে লজিং থাকে ওই লজিং মাস্টারের কাছে, লজিং আলার কাছে সংবাদ পৌঁছাইল, দেখো তোমার বাড়িতে যে সালাম নামে একটা ছেলে লজিং থাকে, এই ছেলেটার চরিত্রের মধ্যে একটু ত্রুটি দেখা যায়, ছেলেটারে তুমি একটু সাবধান করে দিও। তাও যেমন তেমন লোকের মেয়ের সঙ্গে সে কথাবার্তা কয় না, রহিমার সঙ্গে তার লাইন হইতেছে। এইটা যদি তার বাবা টের পায়, ছেলেটার তো গরদান যাইব, আর তোমারই বা জায়গা কোথায় হবে। কথাটা শোনার সঙ্গে তার লজিং আলা সালামকে ডাক দিয়ে বলতেছে, বাবা আমি মানুষের কাছে পরস্পর শুনতেছি তুমি নাকি রহিমার সঙ্গে চলাফেরা ওঠা বসা করতেছ, তবে সাবধান, এটা যদি বাস্তবে সত্য হয় আমার তো জীবন যাবই, তুমি আর দেশে ফিরে যেতে পারবে না। তারা খুব প্রতাপশালী লোক, তার চারটে ভাই বড় বড় অফিসার পদে তারা চাকরি করে। ছেলে সালাম এই হুঁশিয়ার বাণী শোনার সঙ্গে সঙ্গে দুইটি চোখের পানি সালাম সারিয়া দিল, মসজিদে নিয়ে আমারে বিয়ে পড়াইল। সত্য যদি টের পায় তারা গর্দান কাটিব, কেমন কইরা এই ওয়াদা আমি ঠিক রাখিব। দিনে দিনে দিন যায়, মাস হইয়া যায়, বছর চলিয়া গেল, শুনেন সকলে ভাই। এইভাবে 3 বছর মাস চলা শুরু যখন করছে, আস্তে আস্তে সালামের সাহসটা অতিরিক্ত বাইরে গেছে, তাদের ভিতরে প্রেমটা আরো গাঢ় হয়ে গেছে। গ্রামের আরো লোকজন টের পাইছে। টের পাওয়ার পরে একজন ব্যক্তি যাইয়া রহিমার বাবার কাছে কইছে যে হুজুর আপনার মেয়ে যে অমুক বাড়ি ওই লজিং ছেলেটার সঙ্গে আমাদের মনে হয় ভালোবাসা হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি আপনার মেয়েটাকে সামাল করেন। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় ঠিক আছে, তোমরা গ্রামের লোক কথাটা প্রকাশ করো না, আমি আমার মেয়ের ব্যবস্থা করতেছি। রহিমার বাবা কি করিল স্মৃতি তো লেখিল, এই দুর্ঘটনার কথা ছেলের জানাইল। চিঠিতে লেখিয়া দিল, শোনো ওগো বাবা, তোমার বোন বিয়ার যোগ্য তোমরা জানো না,
ভালো একটা ছেলের জোগাড় আলো করিয়া আজকালকের মধ্যে তারে বিয়া দিন বিয়া। রহিমা বাবা পত্র লিখলো তার ছেলের কাছে, বাবা তোমাদের ঘরে যে বনশিয়ান হয়ে আছে এটার দিকে তোমরা লক্ষ্য খেয়াল করতেছো না, কিন্তু আমার সন্দেহ হইতেছে মেয়ে বিয়ার যোগ্য হয়ে গেছে। তোমরা চারে ভাই তার জন্য একটা ছেলে সংগ্রহ করো, টাকা পয়সা যত লাগে দিতেই হবে, কাজে আর দেরি করা চলবে না, রহিমাকে আমরা তাড়াতাড়ি বিয়া দিয়ে ফেলবো। কিন্তু এইদিকে যে ঘটনা হয়েছে সালামের সঙ্গে এইটার ছেলেদের কাছে জানাইলো না। তার বাবা একটা দিনই কাজ করলো, এদিকে তারা দুইজন প্রেম সাগরের সাঁতার কাটা দিন রাত কাটে। রহিমা যে তার ভাইয়ের কাছে পত্র লিখে দিছে এইটা রহিমা কিছুই জানেন না। এইভাবে তার দিনই যায় কিছুই জানে না। হঠাৎ করে ভাইয়ের চিঠি ফিরল যখন, ছেলে যে সন্দেহ করছে তার ভাই ওখান থেকে চিঠি লিখছে তার বাবার কাছে, বাবা আমরা একটা ছেলে সংগ্রহ করছি, আমাদের গ্রামেরই ছেলে, ওই ছেলেটাও ঢাকাতেই চাকরি করে। তুমি বাড়িতে যে লোকজন আমাদের আছে তাদেরকে তৈরি রেখেছো, আমরা আগামী বুধবারের দিন ছেলেটা নিয়ে বাড়িতে আসতেছি, বেশি দেরি করবো না, বাড়িতে যাবো আর বিয়েটা পড়ায় নেব। এই চিঠিটা লিখে দিচ্ছেন তার ভাই বাপের কাছে। রহিমা স্কুল থেকে আইসা গেটে দাঁড়াই আছেন, একটা পিয়ন এসে বলতেছেন, আপা এই বাড়ির বাড়িওয়ালা সব বাড়িতে আছেন? কয় কেন? কয় ঢাকার থেকে ওনার চিঠি আসছেন, এই চিঠিটা আমি তাকে পৌঁছাই দেব। কয় ঠিক আছে, বাড়িওয়ালা উনি আমার আব্বা, আমার কাছে দিয়ে যান। পিয়নের চিঠিটা দিল রহিমার হাতে, চিঠি লইয়া একটুখানি আড়ালেতে যা, আড়ালে যাইয়া চিঠি করিয়া নিল, আগামী দিন বুধবারে আমার বিয়ে হইব। আগামী বুধবারে আমার বিয়ে হইব, সত্য যদি দেব বিয়া আমি মরিয়া যাইব। চিঠিটা রহিমার হাতে পড়ার সঙ্গে সঙ্গে আর তার বাবার কাছে দেয় নাই। এদিকে সেদিন রাত্রি পোষায় গেল, সকালবেলা তার বাবা যাইয়া সালাম যে বাড়িতে লজিং থাকে ওই বাড়ির মালিককে গিয়ে কইল, শোনো তোমার বাড়িতে যে একটা ছেলে থাকে লজিং, আমি তোমাকে ভদ্রভাবে কইতেছি, আজকে এই মুহূর্তে তোমার এই ছেলেটারে বাড়ির থেকে তাড়াইয়া দাও, আমার এই গ্রাম এলাকার ভিতরে যেন এই ছেলেটা লজিং থাকতে পারে না। এলাকার প্রতাপ ব্যক্তি সঙ্গে সঙ্গে সালামকে ডাক দিয়ে বাড়িওয়ালা বলতেছে, বাবা আমার বাড়িতে তোমার যতদিন রিজিক ছিল ততদিন তুমি খাইছ, তবে আমার অনুরোধ দুঃখ নিও না, তোমার চরিত্রের দোষ বাড়ি হয়ে গেছে, তুমি ভালো চাওতে এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে ব্যাটিং পত্র নিয়ে তোমার বাড়ি চলে যাও। কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার আকাশটা ভাঙ্গা মাথায় পড়লো। ব্যাটিং পত্র ভাঙ্গা নিয়ে সালাম ঘরের থেকে যখন বাহির হইল, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হারাইয়া গেলাম আমি আমার প্রাণ সখী, ফিরে আইসা বুঝ আমি দেখবো না প্রাণ পাখি। বন্ধুবান রহিমারে কেমনে বলিতে পারিল, ধীরে ধীরে চলে যায় আপন দেশেতে, এইদিকে একজন বেটি খবর দিল তারে, রহিমা তাই সত্যি তুমি যারে ভালোবাসো সালামকে যে আজকে গ্রামের থেকে তাড়াইয়া দিল। উনি বেডিং পত্র নিয়ে কানতে কানতে বাড়ির থেকে বাইরে হয়ে গেল। রহিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কয়, সর্বনাশ, আমার বন্ধুকেও গ্রাম থেকে তাড়াইয়া দিল, গতকালকে ভাইয়ের চিঠি পাইলাম আগামী বুধবারে আমার বিয়া,
আমি যে ভালোবাসছিলাম, আমার ভালোবাসার মূল্য বোধ হয় আমি জীবিত থাকতে পাবো না। হে খোদা, আমি তো কোনো অন্যায় করি নাই। তোমার পবিত্র মসজিদ ঘরের মধ্যে আমি নিজে পছন্দ করে আমার বিয়ার মালা দিছি তার গলায়। কেন আল্লাহ আমার বিয়া অসত্য হব? রহিমা মনে মনে ভাবতেছে, আর সংবাদটা তার কাছে পৌঁছায় কিবা। সালাম তো বেডিং পত্র নিয়ে কানতে কানতে বাড়িতে চলে গেছে। গ্রাম্য কতগুলি লোকজন, মেয়ে থাকে না, এই বাড়ির খবর ওই বাড়ি পৌঁছায়। ওইরকম একটা মেয়েকে রহিমা সংগ্রহ করছে। সংগ্রহ করে কয়, শোনো, আমি তোমার একটা কাপড় কেনার টাকা দিব, তুমি আমার এই চিঠিটা মাস্টার সাহেবের কাছে পৌঁছে দিতে পারবা? সালাম মাস্টারের কাছে। বেটিটা কয়, যাক, আমার একটা কাজ হইল আর কি, খবরটা পৌঁছাই দেবো, আমার আর বিপদ কি, একটা কাপড় তো আমি পাবো। ঠিক আছে, কাগজটা তুমি আমাকে দাও, আমি তোমাদের মাস্টারের কাছে পৌঁছাই দেব। কাগজ খানা লইয়া গবি খুশি হইয়া যায়, ধীরে ধীরে আপন বাড়ি চলিয়া যায়। বাড়িতে যাইয়া বুড়ি চিন্তা করিল, অবেলা হইয়া গেছে, আজকে না যাইব। আজকে কাজ করুন, সবচেয়ে রেডি আউট নারীগান্ডা বাজার। বুড়ি বলে কালকা যাব, আজকে যাব না, এইটা দরকারি চিঠি বুড়ি জানি না। তো ঠিক আছে, আজকাল অবেলা আমি যাব না, কালকে যাবো। এটা যে দরকারি চিঠি, এইটা তার বুড়ি জানে না। সোজাসুজি রহিমা বলছে, তুমি কাগজটা সালাম মাস্টারের কাছে পৌঁছাই দিবা। বুড়ি বাড়িতে যাইয়া কয়, যাক, কালকে যাই, আজকাল যাবো না। এখন তারপরে দিনে এই বুড়ি এই কাগজ নিয়ে বিকেল বেলা রাস্তা ধরছে। রাস্তা দিয়া যাই অর্ধেক গেল বেলা চলাইয়া। রাস্তার মধ্যে তার একদিন থাকতে হইল। যেখানে যাইতেছেন বুড়িপত্র নিয়া, এখান থেকে এই বুড়ির বাড়ির থেকে তার বাড়ি হলো 15 মাইল দূরে। রাস্তায় যায় বুড়ি আরেকদিন প্রবাস করলেন। তারপরে দিন সকালবেলা বুড়ি ওই বাড়ির থেকে রাস্তা ধরল। মাইয়া মানুষ রাস্তার কতই হাঁটতে পারে। যেদিন বুড়ি পত্র নিয়ে যাইতেছেন সালাম মাস্টারের বাড়ি, তারপরের দিনই হইলেন বুধবার। বুধবারের দিন সকালবেলা সেই বাড়িতে ছিল, সকালবেলা ওই বুড়ি রাস্তা ধরিল রে। অল্প বছর নতুন যৌবন দিরে পাইও না, আমার ফেলিয়া বন্ধু গো, তুমি কোন ভাবে যাও। এমন সময় পৌঁছিল বুড়ি সালামেরও বাড়ি। ফুটবল খেলা ফিরতে সালাম খেলাধুলা করে, গায়ের কাপড় খুইলা রাইকা খেলাধুলা করে। এমন সময় পত্র নিয়া দিল সালামের। সালামের বাড়ির সম্মুখে ফুটবল খেলা ফিরতে এই বুড়ি নিয়ে পত্র পেয়ে দিল। সালাম পত্রটা নিয়ে একটু আড়ালে গিয়া পত্রটা খুলে পড়তেছে। রহিমা লিখে দিছে, হে সালাম, আমার বিয়া ঠিক হয়ে গেছে, বুধবারের দিন আমার বিয়া হবে। তাই তুমি বুধবারের দিন সন্ধ্যার পরে আমাদের বাড়ির দক্ষিণ পাশে অমুক কাঁঠাল গাছের নিচে বসে থাকবে। আমি টাকা পয়সা সোনা দানা যা কিছু আছে এইগুলো নিয়ে বাহির হয়ে যাবো, তোমার সঙ্গে আমি দেশান্তরী হয়ে যাব। কিন্তু ঠিক টাইম মতো তুমি থাকবে, নইলে কিন্তু আমাকে আর তুমি পাবে না। সালাম দেখলেন যে বুধবারের দিনের কথা লেখা, সন্ধ্যার পরে যাইতে হবে। আজকে আমি চিঠি পেলাম এই বেলা চলাবার আগে। এই 15 মাইল রাস্তা আমি যাবো কি কইরা? আর যে টাইমের কথা কইছে এই টাইমে তো আমি সেখানে যাই পৌঁছিতে পারবো না। আমার ভাগ্যের মধ্যে রহিমা আর জটলো না। চিঠিটার
সংবাদ পৌঁছার সঙ্গে সঙ্গে পত্রখানা লইয়া অমনি দৌড়িয়া চলিল, আর গাড়ির সাতটার খোলা ছিল, দিতে না পারিল। এমন ভাবে দৌড়িয়া যায়, শোনেন বন্ধুগণ, অনেক রাস্তা গেল দৌড়িয়া, যখন অনেক রাস্তা হাইতে গেল, দৌড়াইয়া গেল, যায়া এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, সেখানে যায় একটা রিক্সা পাইছে। ওই রিক্সাওয়ালা, দাঁড়াও ভাই। রিক্সাওয়ালা দাঁড়াইছে, আমাকে অমুক জায়গায় পৌঁছাই দিবে, ওঠেন। লাভ দিয়ে তো রিক্সা চড়ছে, যে জায়গায় পৌঁছাই দেওয়ার কথা, রিক্সাওয়ালা ওই জায়গায় নিয়ে বলছে যে তোমার জায়গা এইটাই, এখানেই নামার জায়গা, তুমি নামো। রিক্সা থেকে নাইমা রাস্তা ধরছে। রিক্সাওয়ালা কয়, আমার পয়সা? কসো, আমার তো পয়সা নাই ভাই। ওই মেয়ে, তোমার পয়সা নাই তো তুমি আমার রিক্সা চললা কে? কয়, আমার হুঁশ নাই। ওই সমস্ত কথা কইলে চলবে না, তুমি ভাড়া দিয়ে যাও। খেলাম ঘরের থেকে সাতটা নিয়ে রিক্সাওয়ালা দুই হাত ধরে বলতেছে, ভাই আমি একটা কঠিন বিপদে পড়ছি, পয়সার কথা আমার মনে নাই, আমি খেলার ফিল্ডের থেকে দৌড়ে আসছি, তাই আমি তোমার সাথে বেইমানি করবো না, তুমি আমার এই শার্টটা রেখে দাও, যদি আবার আমি এই রাস্তায় ফিরে আসি, যাবার সময় আমি তোমার উচিত ভাড়া দিয়ে যাব। ওর কথার ভিতর দিয়ে রিক্সাওয়ালা বুঝলো যে না, ছেলেটা আসলেই সত্য, ভুল হইতেও পারে, তবে ঠিক আছে যাও, মনে থাকলে তুমি আমার ভাড়াটা দিয়ে যাবে, তোমার কাছে আমার দাবি থাকলো। রেখে দিয়ে আমি কি করবো, তুমি শার্টটা নিয়ে যাও। দৌড়াইয়া চলল সালাম কেন সত্যির বাড়ি, আমি নাকি যাইয়া সত্যিরে করিতে পারি বাড়ি। বন্ধুগণ, এই বাড়িতে লজিং ছিল, গেল তখন ওই বাড়ি যাইয়া সালাম ডাক দিল তারে, বাড়ির মালিক বাহির হইয়া জিগাইল রে। যে বাড়িতে লজিং ছিল সালাম, ওই বাড়িতে পৌঁছিতে রাত্রি তার 11টা হয়ে গেল। রাত্রি 11টার সময় গিয়ে সে মাস্টারের বাড়িতে পৌঁছার সঙ্গে সঙ্গে বাড়ি বাড়ি থেকে ডাক দিছে, বাড়িওয়ালা বাড়ি বাড়িতে দাঁড়ায় দেখে যে তাদের জাগির। কি বাবা, এই রাত্রিতে তুমি কই থেকে আসলা? আর তোমাকে তো আমরা নিষেধ করে দিছি তুমি আমাদের এলাকায় আর কোনোদিন আইসো না, কেন, কি কারণে আসলা? কয়, আসলাম চাচা, আমি একটা সংবাদ পাইলাম রহিমার বিয়ার কথা। বলে, হ্যাঁ, এই তো মাগরিবের নামাজের পরে পরে বিয়া পড়াইয়া কাবিন করে মেয়ে উঠাই নিয়ে গেছে গা। সালাম মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে বিহাত তুলে কয়, আল্লাহ আমার কোনো দুঃখ নাই, শুধু একটা নজর আমি তার যে ছেলেটার কাছে তার বিবাহ হয়েছে, আমি যদি তার ওই ছেলেটার মুখটা একটু দেখতে পারতাম, তাহলে যে আমি রহিমাকে ভালোবাসি, এই ভালোবাসাটা আমার তৃপ্তি পাইত। মাস্টার বলতেছেন, বাবা তুমি পরের ছেলে, মায়ের কোলে চলে যাও, আমার এই এলাকায় তুমি আর মুখ দেখায় না, হয়তো তোমার গদ্দান যাইতে পারে। চাচা, রহিমার জন্য আমার গদ্দান যাই, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তার বিয়া যে হয়েছে, এই বাড়িটা কত দূর হবে এখান থেকে? কয়েক বাড়ির ওই পাশে হবে, তো 1 মাইল দূরে হবে। তুমি কি করবে? আমি তার বাড়িতে একটু যাব, রহিমার স্বামীকে আমি এক নজর দেখব। বাড়িওয়ালা চেষ্টা করলো, ছাড়াইতে পারলো না, হয়েছে বিয়া দেখিব তখন। ভালোবাসি চান বাউলের পরিচালনায় এক নজর দেই কাটারে গো, আমি এখনই যাব একমাত্র জমশেদ রেডিও হাউস প্রযোজনায় ও পরিবেশনায়। এখন যে ক্যাসেটটি আপনারা শুনছেন সেটা হলো সালাম ও রহিমার প্রেম কাহিনী। বন্ধুরা, এই ক্যাসেট যদি আপনাদের মনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। রহিমারে লইয়া গেল স্বামীর ঘরেতে,
সুন্দর বাসর নীল সাজায়ে বাসরের গড়ে লয়া বসবা দিল তারে মনে মনে রহিমা বন্ধুর চিন্তা করে হয়তো আমারও বন্ধু আইসে চলিয়া আমাকে না পাইয়া বুঝল দেশে ফিরিয়া রহিমা ঘরে বসে থেকে একা একা চিন্তা করতেছে আমার পত্রের জবাব নিয়ে বোধহয় আমার বন্ধু ফিরে আসছে, আমাকে না পারে বোধহয় কানতে কানতে আবার দেশে বোধহয় ফিরে গেল। এদিকেও ও দেশের দিকে না যাইয়া সোজা রহিমার পরের ঘরে মেলা দিছে। বিয়ার রাত্রি সমস্ত আয়োরা রহিমার বাসর করে বরযাত্রীকে নিয়ে উঠাইয়া তারা আনন্দ উল্লাস করব করে সবাই মিলে আসতেছেন। ওই বাড়ির আনন্দ উল্লাস কোলাহল দিকা আস্তে আস্তে সালাম ওই বাড়ির কাছে গিয়া দাঁড়াইছে। তৈমুজের হয় বালিকা ওরে নাম ছিল তার জুলেখা, একদিন স্বপ্নে দেখছিল ইউসুফের প্রেমকা হালের লাগলে কি সারে প্রেমকা হালের লাগলে কি সারে স্বপ্নে পাইছি লাগদিন আরে ভালোবাসার পরিণাম অবশেষে বুঝিলাম ঘুরাইল কত কত জঙ্গল কিনারে। আমি একবার যদি পাইতাম মনের দুঃখ বলিতাম, একবার যদি পাইতাম মনের দুঃখ বলিতাম বসাইয়ে কথা বলতাম তারে লাগে লাগে চলবো তাই আগে দেখছি নয়নে যারি আগে দিনই দেখছি জীবনে তারে বলিব কেমনে। শোনেন শোনেন জমছে দুনিয়া শোনেন সময়কার ভুল ত্রুটি হইতে পারে কাছে আপনার ভাই হিসাবে ক্ষমা। আমার জনিপুর হইল গো আমার প্রাণ বন্ধু গেল গো পুকিলায় ডাক দিল আগুন আমার জলি আয়ু ছিল গো প্রাণ বন্ধু হই গেল আমার জনিপুর হইল গো আমার প্রাণ বন্ধু খুঁজি পারে গোনা পাই কি হবে কান্দিয়া গোপনে প্রাণ বন্ধুরে আমি কইরা ছিলাম গিয়া গো কুকিলায় ডাকিল আমার জনিপুর বনের কুকিল যা তুই বনে আর ডাকিস না তুই কি বুঝিবি এই অবাগির যন্ত্রণা গো কুকিলায়।
ঘরের পাশে দাঁড়াইলো আয়োর সব ওই ঘরে বসি আইলো ছিল কুকিলায় ডাকিল বাসর ঘরের পাশে সালাম রইল দাঁড়ায়া আমার প্রাণ সে তীরে কে নিল আমার প্রাণ সতীরে কে নিল চুরি ওই রাগো কুকিলায় ডাকিল আমার বন্ধু কুকিলায় ডাকিল রহিমা বন্ধুর লাগিয়া মসজিদের ভিতরে গোটারে করেছিলাম দিয়া কপাল মন্দ মাগিনী আমি স্বামী হারাই গো কুকিলায় ডাক দিল আমার বন্ধুর ছেলে বোন তার বন্ধু কুকিলায় খুঁজি তার গোনা পাই সবতি কান্দিলে জনন্দা গেল কানতে কানতে বন্ধুর কুকিলায় বাসর ঘরে আয়োরা সব সকলে মিলিয়া যাত্রী খুলিলা দিল আনন্দ করিয়া এইদিকে সালামিয়া কি কাজ করিল জানালারি কাছে যাইয়া দাঁড়াইয়াইল কুকিলায় ডাকিল আমার কুকিলায় ডাকিল আয়োরা সব বরযাত্রীকে ঘরের মধ্যে তুলে দিয়া আনন্দ করে তারা ঘর থেকে বাইরে হয়ে গেল বাসরের বিছানাতে রহিমা বসে আছে টেবিলের সাইডে একটা চেয়ারের মধ্যে ছেলেটা বসে থেকে একটা কাগজের মধ্যে কলম দিয়ে দাগাইতেছে জানালার কাছে সালাম দাঁড়ায় থেকে দেখতেছে রহিমা ঘুমটা দিয়ে নিচে হয়ে আছে ছেলেটা কাগজের মধ্যে দাগাইতেছে আর চিন্তা করতেছে এই টাইমে সালাম ওই জানলা দেখো ওকে দিছে ছেলেটা দেখছে থেকে ছেলেটা যে দেখলো যে বাইরে একটা ছেলে আমার ঘরের দিকে লক্ষ্য করলো এইটা যেন ওই বাহিরের ছেলেটা বুঝতে না পারে এই ভাব করে উনি আবার লেখতেছে বাহির থেকে সালাম আবার ওকে দিছে ছেলেটা আবার দেখছে দেখার পরে কাগজ কলমটা এমন ভাবে টেবিলের উপরে রাখছে যে আমি যে এটা বন্ধ করলাম লেখা এটা যেন বাহির থেকে টের না পায় হঠাৎ করে দরজা খুলে বাহির হইয়া যায় বাহিরে যাইয়া ওই সালামকেই ধরিল কুকিলায় এমন ভাবে বসে গোদাইয়া সালামের ভাই চমকে উঠে বলতেছে ভাই চুরি করি নাই আজই আসুন সালাম ভয় পেয়ে গেছে কয় তুমি কে কয় আপনি আমারে চিনবেন না আমি চোর নই আমি ডাকাতও নই আমি এখানে আসছি আমাকে আপনার স্ত্রী চিনে কয় আমার স্ত্রী চিনে কয় হ্যাঁ কয় তাইলে আপনি বাহিরে দাঁড়িয়ে আছেন কেন ঘরে আছেন কয় না শুধু এক নজর আপনাদেরকে আমি দেখে গেলাম কয় আপনি যাইতে পারবেন না চলেন ঘরে যাই কি ব্যাপার দইরা লইয়া সালামের ঘরে তুলিল আজই আসুন জমশেদ রেডি হাউস নারিকান্দা বাজার জেলা জামালপুর সকাল হতে সাবধান
আছেন যত দেশবাসী সবাইকে জানাই জামশেদ ভাইয়ের রেডিও হাউস দেখা করবেন ভাই। এই গানের ক্যাসেট পাইবেন কোন অভাব নাই গো কুকিলায় ডাকিল আমারও গরিব হলো গো আমার প্রাণ এলো গো কুকিলায় ডাকিল। মেরে দইরা গলয়া ঘরেতে তুলিল ঘুমটা তুলা রহিনা মুখিনা দে ছিল গো তুলিলা ডাকিল। রহিমা ঘুমটা উঠে দেখল না যে উনি কে। ঘরের মধ্যে বসে জিজ্ঞাসা করলো, আপনি বলে আমার স্ত্রী? আরে আপনি তো আমার আত্মীয়, বাহিরে দাঁড়ায় আছিলেন কেন? জবাব নাই। যখন কইসাম যে আবার আত্মীয়, তখন রহিমা ঘুমটা উঠাইয়া দেখে যে সালাম। ডাক্তার জিজ্ঞাসা করতেছে, এই লোকটাকে তুমি চিনো? রহিমা না করলো না। কি ব্যাপার? তুমি কও চিনি না, ছেলেটা কয় তোমারে চিনে। আমি তো ব্যাপারটা বুঝলাম না, খুলি কও তোমাদের মধ্যে কি ব্যাপার, তুমি ভাঙ্গি কথা বলো। সত্যই তুমি চিনো না? কয় না। যখন কইছে চিনে না, তখন ছেলেটা চিঠিটা বাইর করে দিছে তার স্বামীর হাতে। যখন চিঠিটা বাইর করে দিছে, তার স্বামী চিঠিটা পইরা আবার রহিমার কাছে দিছে। রহিমা, এই চিঠি কার? জানের মায়া ছাইরা দিয়া সিগারতে ইলগো কুকিলায় ডাকিল আমার গরিব হলো গো আমার প্রাণ বন্ধু তুই এলো গো কুকিলায় ডাকিল। বনের কুকিল জাতি বনে আর ডাকিস না, সারাতে ডাক দিয়া কুকি বারাসে যন্ত্রণা। তুই কি বুঝির কুকি নারীর যন্ত্রণা গো কুকিলায়। চিঠি খানা লইয়া রহিমা সিগারো করিল, এই চিঠি আমার হাতে কথা বলিল। চিঠিখানা সিগার কইরা ছাড়লো চোখের পানি, এখন যদি দুই গুণারে করিব তোর পানি গো গুলিব। চিঠি স্বীকার করে রহিমা দুই চোখের পানি ছেড়ে ভাবতেছে, এখন বোধ হয় আমরা দুজনেরই কুরবানি করব। তখন তার স্বামী একটা হাসি দিয়ে কয়, কি ব্যাপার, তুমি আমার কাছে মিথ্যা কথা কেন কইলা? কয়, স্বামী আমি মিথ্যা কেন কইছি আপনি এখনো বুঝেন নাই? পারে কোন নারী বিয়ার আগে যা কিছু করে সেটা স্বামীর কাছে স্বীকার করতে? দেখো, তুমি কি বলতে চাও যে আমি তোমারে বিবাহ করার আগে তুমি ছাড়া অন্য কোন মেয়েকে বিয়ে আমি আশা দিই নাই, বিয়ে করতে চাই নাই? এমন তো কোনো কথা না। এটা মানুষের জীবনে অনেক কিছুই হয়। তবে তুমি সব কথাগুলি আমার কাছে খুলে কও, কি ব্যাপার তোমাদের মধ্যে? রহিমা দুই চক্ষের পানি ফিরে দিয়ে কয়, স্বামী সালাম আমার অন্তরের স্বামী, আর আপনি আমার অন্তরের স্বামী না। সুন্দর কথা। কেন সালাম তোমার অন্তরের স্বামী? তাকে ফেলে তুমি আমার ঘরে কেন আসলে? কয়, আসলাম আমার গার্জিয়ানের চাপ আমি কোলাইতে পারি না, আর আমি যে আশা করছি আমার বাবার সাথে সালামের বাবার অর্থ কম, তাই সালামের কাছে আমাকে বিবাহ দিতে আমার গার্জিয়ান রাজি না। আমার মনের আশা গার্জিয়ানের অভাবে আমি পূরণ করতে পারি নাই, বাধ্য হয়েছি তার ইজ্জত রক্ষা করতে আপনাকে মুখ দিয়ে স্বামী স্বীকার করতে। কিন্তু আসল স্বামী আমার সালাম। কথা শুনে স্বামীটার পাগল হইয়া যায়, চোখে পানি মুখে হাসি দুজনার বে খাইব কুকিলায়।
স্বামী সাইরা গো চিন্তা করিল, সরাসরি বললে তারা বিশ্বাস না করিব, ওইটা গিয়া প্রাণের স্বামী কিরা করিল, বড় একটা আম দাও আইনা বসিল। কথাটা শোনা শেষ করিয়া উঠে গিয়ে একটা আম দাও বের করে নিয়ে আসলো। সালাম, এখন তুমি আমার ঘরের মধ্যে, আমি তোমাকে ডাইকা নিয়ে আসি নাই, তুমি ইচ্ছাকৃত আসছ। আমি এই মুহূর্তে তোমাকে যা বলবো, যদি তুমি রাজি না থাকো আমি তোমাকে টুকরা টুকরা করব। কারোরই মুখে আর পানি নাই যে এটা কি করলাম। তুমি রাজি? আমি যা বলবো ঠিক আছে, আমি রাজি হব। সালাম যখন আমদাও দেখে ভয় পায় রাজি হয়ে গেছে, ধীরে 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 রহিম আর স্বামী কাগজ একটা নিল, কাগজে কলম লেখিতে লাগলো। কাগজ কলম লইয়া যখন টেবিলে বসিল, ধীরে ধীরে লেখতে লাগলো। শোনেন বন্ধুগণ, যে লেখা লেখে শুনি নাই তখন 2 লক্ষ টাকা তার শ্বশুরে দিয়েছিল, রঙিন একটা টেলিভিশন দান করছিল, বিবির যত স্বর্ণের গহনা সকলই লেখিল, সকলই লেখিয়া ভাবি দিলা আমার গণিত $2 লক্ষ টাকার যৌতুক, 20,000 টাকা রঙিন টেলিভিশন, আর স্ত্রীর গায়ে যত সোনা দানা গয়না গহনা ছিল সবগুলি ওই কাগজের মধ্যে লিখলো। লেখার পরে তার স্ত্রীকে বলতেছে, রহিমা, সালামকে তুমি অন্তর দিয়ে স্বামী স্বীকার করেছ, কেন তুমি তাকে স্বামী স্বীকার করে তুমি আমার ঘরে আসলা? তোমার কি অভাব ছিল? আমার গার্জিয়ানে আমার এই আশা পূরণ করতে দেয় নাই। তোমার কাছে আমার জিজ্ঞাসা, আজকে তোমার গার্জিয়ানকে চতুর্দিকে লক্ষ্য করিয়া চিন্তা করে আজকে গার্জিয়ান হইলেন আপনি আমার, আমি যা বলবো তুমি তাই করবে, যদি না করো এই দাও দেখবা। চিন্তা করে গেল, না জানি কোনটা কয়, যদি না মানি তাইলে তো আমার আজকে থেকে শেষ। আমি মরি, আমার কোনো দুঃখ নাই। আমার অন্তরের বন্ধু যদি সালামকে হত্যা করে, হে খোদা, এর থেকে বড় দুঃখ আমার পৃথিবীতে আর কিছুই থাকবে না। যা বলবেন তা বলেন স্বামী, রাজি হব আমি, জীবনে যা করছিলে আশা পুরাইব আমি গো পুতিলাই। শোনো শোনো ও রহিমা, তোমার জানাই আমি তোমার নই গো স্বামী, তোমার বড় ভাই। এখনো স্ত্রী অধিকার আদায় করি নাই, বড় ভাই হইয়া তোমায় বিয়া দিতে চাই গো কুটিলায়। তারা দুজন চোখের পানি ছাড়ে, নতুন হইয়া যাইয়া পায়ে পড়ে, আপনার মতো মহৎ ব্যক্তি পৃথিবীতে নাই গো কুটিলায়। এখন পর্যন্ত আমি তোমার উপরে স্ত্রীর অধিকার আদায় করি নাই। তুমি গার্জিয়ানের জন্য যখন তোমার সাধনা পূরণ করতে পারো নাই, এই মুহূর্তে যখন তুমি স্বীকার করছো আমি তোমার গার্জিয়ান, তবে আমি তোমার গার্জিয়ানই হইলাম ঠিক, আমি তোমার বড় ভাই, আমাকে তুমি স্বামীর রূপে মর্যাদা দিও না। আমি বড় ভাই হইলে তোমাকে হুকুম দিলাম, তোমার মালাটা তুমি সালামের গলায় পরাইয়া দাও। তারা দুজন
মালা পরানের কথা বলার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে গিয়া তার স্বামীর পায়ে পড়ে করতেছে, ভাই আপনার মতো ব্যক্তি দুনিয়ায় আর নাই, বড় ভাই বলিয়া তারা সালাম করিল। তারপরে রহিম আর স্বামী কি কাজ করিল, 20,000 মিল টেলিভিশন, 2 লক্ষ টাকা, স্বর্ণের যত গহনা ছিল কাগজেতে লেখা, ওই দলিলতে দেখিয়াই দিল আবার করি কাগজের মধ্যে লিখে দিয়া ওদের দুজনকে হুকুম দিল, শোনো তুমি আমার ছোট বোন, আমি তোমাদের আজকের এই বাসর ঘরে আমি নিজেই পাহারা দেব, তোমরা আনন্দের সঙ্গে তোমাদের বাসর রাত্রি যাপন করো। এই বলে তার স্বামী তাদেরকে বিছানা কোথায় দিয়া উনি ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে দরজার দাঁড়ায় রইলেন। সারা রাত্রি কান্দে তারা হইয়া আনন্দ, সারা রাত্রি কান্দে দুজন হইয়া যাবো বুঝি না খুদা মহিনা তু মারব বুলিব একবারে দেখছি একবারে দেখলাম ঘরে বুলিব কেমন যারে খুঁজি তারে না পাই কি কান্দিল জনম গেল কানতে কানতে প্রাণ বন্ধুরটা রমে গো সারা রাত্রি বাসর করে কান্দে দুজন, তাহারা দিতেছে শোনেন বন্ধুগণ, স্বামী হইয়া বড় ভাই হইল যখন দরজাতে বৈশা তাহারা সারাক্ষণ, ওই বাড়ির পাকা মূর্তি ছিল, সকাল যখন বুড় হইয়া গেল ওই পাকা মূর্তি রেতে আদানো বলিব কেমনে একবার দেখলাম নয়নে ধরে একদিন দেখছি জীবনে তারে বলিব কেমনে শোনেন ভাই বন্ধুরা, শোনেন মামা দিয়া, লক্ষ টাকা যৌতুক দিয়া স্বামী বেড়ে দিয়া এমন খেলা খেলতেছেন আরো সে বসিয়া, মনের মতো স্বামী যাহার নাই মনের মতো করে স্বামী যাহার নাই, ওই নারী কপাল বুড়া দুঃখের জায়গা নাই গো বলিব বাড়ি বাড়িতে মসজিদে করিল আহ্বান, নামাজ পড়ার উদ্দেশ্য ছিল শোনেন মুসলমান, নামাজের আহ্বান শুনিয়া কি কাজ করিল এইটা ভালো মসজিদের আহ্বান শুনিয়া কিবা করিল, রহিম আরো বাই হইল শোনেন মুসলমান, নামাজেরই জন্য তিনি মসজিদেতে যান, বাসর ঘরে তারা দুজন কান্দা দিল, আমাদের ভাগ্যে আল্লাহ এই কি লেখা ছিল
মসজিদেতে যাইয়া যখন নামাজ পড়িল, ধীরে ধীরে রাত্রি তার ফসলা হইয়া গেল। আয়োরা আনন্দ করব সকলে মিলিয়া, বছর গরু যাইতেছে তারা গান দিয়ে জয়া গো বলিল। এখন দরজা পাহারা দেওয়া বাদ দিয়েছিয়া নামাজের আজান হয়েছে, তখন উনি মসজিদে দৌড়ে গেছেন নামাজ পড়বার। এই দিক সকাল হয়ে গেছে, আয়েরা সব আনন্দ করব করে তারা বাসর ঘরের দিকে দৌড়াইয়া যাইতেছে। এর জন্য আয়েরা বাসরের ঘরের দিকে দৌড়াইয়া যাইতেছে, যাই দেখে যে বাসরের দরজা খোলা। একজন আয়ো দরজাটা খুলে ভিতরে ঢুকছে, দুইটা বিছানার দিকে লক্ষ্য করে দেখে যে অন্য একটা পুরুষ নিয়ে নতুন বধূ বিছানায় শুয়ে আছে। চোখে কাপড় দিয়া বাহিরে হইয়া আগে দেখলাম, আগে দিনে দেখছি জীবনের পরে বলি। চোখে মুখে কাপড় দিয়া শিশি বলিয়া ওই আয়ো চলে গেল বাসর ঘর ছাড়িয়া। ছেলের মায়ের ওই কাছে ডাকিয়া কপাল খাওয়া নারী দিয়া করাইয়াছ দিয়া গো বলিব। আর একটা ঘটনা দেখে দৌড়াই গেছেন তার মায়ের কাছে, যাই করতেছে দেখো এমন একটা কপাল খাওয়া কালনাগিনী বিয়ে করে নিয়েছ, বাসর রাত্রিতে অন্য পুরুষ নিয়ে শুয়ে আছে বিছানা, নিজের চোখ দিয়ে দেখে আসলাম তোমার ছেলের কোন সংবাদই নাই সেই ঘরে। ছেলের মা সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে এক আচারে পরে আরেক আচারে উঠে দৌড়াইয়া দেখতেছেন ওই বাসর ঘরের দিকে। এদিকে বাড়ি বাড়ির থেকে নামাজ শেষ হয়ে গেছে মসজিদে, ছেলেটাও দৌড়াই আসতেছে যে এখন তো একটা বিরাট সৃষ্টি হবো কেওয়াজ, আমি যদি সেখানে না যাই। ছেলেটা দৌড়াইয়া আইলো বাসরের ঘরে, এমন সময় না দৌড়ে গেল সেই দুয়ারে বলিল। ঘরের দুয়ারে যাইয়া দাঁড়াইয়া অন্য ছেলের সঙ্গে শোয়া দেখিল। ধীরে ধীরে দুইটা করে ধমক মারিল। তার মা জননী ঘরের দরজা উঠে একটা ধমক দিছে, কে আমার ছেলের বাসর ঘরে শুয়ে আছ, উঠো। ডাক শুনে তো চমকে উঠছে দুজন, উঠে বসে আছে সুরের মতো। রহিমার স্বামী তার মায়ের নিয়ে ঘরের মধ্যে একটা চেয়ারের উপরে বসবার দিছে, দিয়ে ওদের দুজনকে ডাক দিছে, তোমরা এইদিকে আসো। আবার দুজন তো উঠে যায় তার দুই পাশে দাঁড়াইছে, ইনি আমার আম্মা, ওনার পায়ে তোমরা সালাম করো। ওর মা মুখের দিকে চাই আছে, কি ব্যাপার, ছেলের বউ হইল আমার, আমার ছেলে ওদেরকে হুকুম দেয় উনি আমার আম্মা, ওনার পায়ে তোমরা সালাম করো, কি ব্যাপার বাবা, আমি তো তোমাদের ঘটনাটা বুঝলাম না। ছেলেটা দুই চোখের পানি ছেড়ে বলতেছে, না তুমি ঘটনা বুঝবার চাও না, তবে আমার কথাটা তুমি দয়া করে কবুল করো। এই হলো তোমার মেয়ে আর ওই হলো তোমার মেয়ের স্বামী, আমি ওদের বড় ভাই, আমাকে তারা ভাই হিসেবে মানছেন, আর তুমি তাদেরকে ছেলে এবং মেয়ের জামাই হিসেবে বুকে জড়াইয়া তাদেরকে আশীর্বাদ করো। মা জননী ছাড়লো চোখের পানি, তুমি আমার সত্য ছেলে হইলাম, তুমি আমার সত্য ছেলে আমি হইলাম খুশি রে বলিব। ঘটনাটা শোনার সঙ্গে সঙ্গে মাও দুই হাত তুলে বলতেছি, বাবা আমি তোমাকে গর্ভবতীতে ভুল করছিলাম না, তোমার মতো একজন ছেলে এই পৃথিবীতে কার ঘরে হয়। নতুন বধূ ঘরে এনে বাসর রাত্রিতে যৌতুক টাকা ফেরত দিয়া স্বর্ণের অলঙ্কার গহনাপত্র অন্যকে দিয়া নিজের স্ত্রীকে যে বিয়া দেয়, তুমি একজন হইবা দরবেশ বুঝি পিতা বলিব। জননীর উইটা যায় কিবা করিল, আসল
দিয়া বেটি আমার মুখ মুখাইল বুকেতে বুক লাগাইয়া আশীর্বাদ করিল গো বলিল আমরাও সবাই পুরুষ ছেলে এই জগৎ জুড়ি আমরাও সবাই পুরুষ ছেলে এই জগৎ জুড়ি মনে চাইলে 10টা 5টা সবাই বিয়া করি ওই পুরুষ আমরা পুরুষ দেখেন দেখেন লক্ষ্য করি তার কথা শুনলে আমার মনে হয় লজ্জাতে যাই মরি গো বলিব আল্লাহর জগতের নিচে মানুষ আছে ভাই আছে কত ভালো মানুষ নিজে হইতে পাই নাই গো বলিব এই পর্যন্তই দিলাম ক্ষমা করে দিবেন জমশেদ ভাইয়ের সালাম সকলেই নিবেন সবারই দাওয়াত রইল তার পক্ষ থেকে এই গানের ক্যাসেট পাইবেন আসিলে শোনেন শোনেন জমশেদ মিয়া শোনেন সময়কার ভুল ত্রুটি হইতে পারে কাছে আপনার ভাই হিসাবে ক্ষমা চাই হাত করিয়া ভুলবান দিবা করিবেন আপন ভাই জানিয়া গো শহরি কান্দা বাজার জমশেদের দোকানে আসিলে খরিদ করতে পারিবেন সেই খানে গো হাসেন পায়ের জীবনী পাইবেন এইখানে আর কত কাছে পাইবেন গেলে তার কেরামতি জীবনী সেই কাছে পাইবেন গেলে সেই খানে দেবার মতো গাইছি সুবাই কিছু বছর মারে জমশেদ ভাইয়ের সালাম পোষাই সবার ঘরে ঘরে